আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস অফ নোটবুক একাডেমিক কেয়ার। আজকে তোমাদের সাথে আমি একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এটা কিন্তু তোমার কোনো সিলেবাসের বিষয় না, এসএসসি বা এইচএসসিতে কোনো সিলেবাসের বিষয় না, কিন্তু আমাদের গ্রামারের যে বেসিক যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা অন্যতম। আমাদের স্কুল তারপরে কলেজ লেভেলে আমাদের হচ্ছে গ্রামারের ক্ষেত্রে একটা বেসিকের ঘাটতি সবসময় থেকে যায়। তো আজকে আমরা চেষ্টা করব সেই বেসিকের ঘাটতিগুলো পূরণ করতে। নর্মালি এই বিষয়গুলো হচ্ছে আমাদের ক্লাস 6 থেকে 7-এ শেখার কথা, কিন্তু আমরা হচ্ছে অ্যাডভান্স লার্নার্সের এই যে শত শত রুলস মুখস্থ করে অভ্যস্ত। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা একটা সেন্টেন্স গঠিত হয়, কিভাবে একটা ভার্ব ফর্ম গঠিত হয়, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে ভার্বের 5টা ফর্ম রয়েছে। কয়টা ফর্ম রয়েছে? 5টা ফর্ম রয়েছে। সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল বা অন্য কথায় জেরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, আমরা কি জানি কি ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে না? তোমরা কি বলতে পারবে? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফর্ম। ফাইনাইট ভার্ব ফর্ম বা সমাপিকা ক্রিয়া, যেটাকে আমরা বাংলায় বলি, সেটা ছাড়া কিন্তু তোমরা সেন্টেন্স গঠন করতে পারবে না। তো আজকে আমরা মূলত ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। আর নন ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সেটা ছাড়া হচ্ছে সেন্টেন্স গঠন করা সম্ভব না। এখন আমরা দেখব কিভাবে ফাইনাইট ভার্ব গঠন করতে হয় এবং ফাইনাইট ভার্ব গঠন করার উপায় কী কী। ওকে, তো এই যে ভার্ব 1 আর ভার্ব 2 সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, এই দুইটাকে আমরা ডিরেক্টলি ফাইনাইট ভার্ব হিসাবে ইউজ করতে পারি। ওকে, এটাকে আমরা ডিরেক্টলি ফাইনাইট ভার্ব হিসেবে কি ইউজ করতে পারি, অর্থাৎ এই দুইটা ভার্ব ফর্ম দিয়ে আমরা ডিরেক্ট একটা সেন্টেন্স গঠন করতে পারবো। আর এই যে V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড, V5 ইনফিনিটিভ, এটা দিয়েও আমরা সেন্টেন্স মেক করতে পারবো, তবে কিছু শর্ত আছে, সেটা নিয়ে আমরা পরে আসছি। ওকে, তো এই যে 3টা ভার্ব ফর্ম, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, যেটাকে আমরা বাংলায় বলি। আর আরেকটা কথা শুরুতেই বলে নিই, এটা সিলেবাসে নেই দেখে ভাববে না যে এটার কোনো কাজ নেই। প্রত্যেকটা গ্রামার সেক্টর এটার কাজ আছে। তুমি রাইট ফর্ম অর ভার্ব বলো, ট্রান্সফরমেশন বলো, টেন্স বলো, ন্যারেশন বলো, তারপর তুমি যদি আলাদা একটা প্যারাগ্রাফ লিখতে চাও, ওইখানে যদি তোমার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো তুমি দূর করতে চাও, সেটাও তোমার এই যে ভার্ব ফর্ম, ফাইনাইট ভার্ব ফর্ম, এটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো আমরা জানলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম দিয়ে আমরা ডিরেক্ট ফাইনাইট ভার্ব গঠন করতে পারবো। এখন আমরা এই যে ডিরেক্ট যে ফাইনাইট ভার্ব গঠন করতে পারবো, এটা সম্পর্কে আমরা আলোচনা করি। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা কি? তারপর কি তোমার পাস্ট ফর্ম, অর্থাৎ তোমার আমরা যে টেন্সে শিখেছি না, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সবই কি তোমার প্রেজেন্ট ফর্মের অন্তর্ভুক্ত। যেমন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে দেখো তো গোজটা কি? গোজটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটা কিন্তু তোমার V1 ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর আমরা সেকেন্ড এক্সাম্পলটা লক্ষ্য করি, হি টুক মাই সানগ্লাস ইয়েস্টারডে। এটাকে এই সেন্টেন্সটা দ্বারা আমরা কি ইন্ডিকেট করতেছি? এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু আমরা পাস্ট ইন্ডিকেট করতেছি, অর্থাৎ পাস্ট ইন্ডিকেট করলে এটা কি ফর্ম হবে? ভার্বের V2 বা পাস্ট ফর্ম হয়ে যাবে। এই যে টুকটা কি তোমার ভার্বের V2 ফর্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের একটা জিনিস দেখাই, ধরো হি ডান দ্য ওয়ার্ক। আচ্ছা বলো তো, এই সেন্টেন্সটা কি তোমার গ্রামাটিক্যালি কারেক্ট নাকি ইনকারেক্ট? হ্যাঁ, এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কারণ এই যে ডানটা, এটা কি তোমার ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে এই দুইটা ভার্ব দ্বারা আমরা কিন্তু ডিরেক্ট সেন্টেন্সটা মেক করতে পারবো, কিন্তু এই যে নন ফাইনাইট ভার্ব দ্বারা আমরা কিন্তু ডিরেক্ট সেন্টেন্সটা মেক করতে পারবো না। তো এটা আমরা নন ফাইনাইট ভার্ব দিয়েও কিন্তু আমরা ফাইনাইট ভার্ব করতে পারবো, তবে সেটার একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব ইজ ইকুয়াল টু ফাইনাইট ভার্ব।
এই সূত্রটা তোমরা একটু খাতা লিখে নাও। অক্সিলারি ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব ইজ ইকুয়াল টু কি তোমার ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমার কি নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু আমার একা সেন্টেন্স গঠন করতে পারবে না, সেটার ক্ষেত্রে অবশ্যই একটা সাহায্যকারী ভার্বের দরকার হবে, আর সেটাই কি তোমার অক্সিলারি ভার্ব। এটা তোমরা একটু খাতায় লিখে নাও। ওকে, আচ্ছা, তো লেখা শেষ। তো এখন আমরা আবার আগের এক্সাম্পলটাতে ফিরে যাই। হি ডান দ্য ওয়ার্ক। ওকে, তো এই যে ডানটা এটা কি তোমার V3 ফর্ম, আগে বলেছিলাম। তারপরে বলো তো আমার এখানে তোমার সেন্টেন্সটা মেক করতে হলে অবশ্যই কি করা লাগবে, অক্সিলারি ভার্ব আনা লাগবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি তোমার হ্যাড, এটা কি তোমার অক্সিলারি ভার্ব। তাহলে দেখো তো অক্সিলারি ভার্ব প্লাস V3 এই দুইটা গঠন করে কি হয়েছে, আমার ফাইনাইট ভার্ব আমরা গঠন করে ফেলছি। ওকে, ফাইনাইট ভার্ব আমরা গঠন করে ফেলছি। দেখো তো এখন সেন্টেন্সটা তোমার সম্পূর্ণতা পায় কিনা, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, এখন এটা এই সেন্টেন্সটা আমার সম্পূর্ণ গ্রামাটিক্যালি মিস্টেক ছাড়া। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি। দে গোয়িং টু দ্য মার্কেট। আচ্ছা দেখো তো এই গোয়িংটা কি বলতো, এই গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড। এই গোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ডটা কি? প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ডটা হচ্ছে তোমার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। ভার্বের সাথে কি যুক্ত ফর্ম? আইএনজি যুক্ত ফর্ম। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড বলি। ওকে, আর এটা হচ্ছে ভার্বের V4 ফর্ম। কি ফর্ম? সংক্ষেপে আমরা কি বলবো, V4 ফর্ম বলবো। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি। এই যে গোয়িংটা এটা কি তোমার ভার্বের V4 ফর্ম। তাহলে দেখো তো তোমরা একটু সেন্টেন্সটা পড়ে দেখো, এই সেন্টেন্সটা কি হয়, গ্রামাটিক্যালি কি এটা কারেক্ট? দে গোয়িং টু দ্য মার্কেট। এটাতে মনে হচ্ছে না কিছুর একটা অভাব আছে? হ্যাঁ, সেই অভাবটাই হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। আমরা যদি এখানে আর দিয়ে দিই, এই দেখো আর দেওয়ার পরে কিন্তু আমার সেন্টেন্সটা কি তোমার সম্পূর্ণতা পেল। ওকে, তাহলে এই যে অক্সিলারি ভার্ব, তারপরে এটা কি প্লাস এই যে গোয়িংটা, এটা কি তোমার নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা ভার্ব। ঠিক আছে, এই দুইটা মিলে আমরা কি গঠন করে ফেললাম, ফাইনাইট ভার্ব গঠন করে ফেললাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর একটা এক্সাম্পল লক্ষ্য করি। এখানে দেখো তো তোমাদেরকে বলেছিলাম, আচ্ছা বলো তো ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বলো তো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আগের ক্লাসেও কিন্তু তোমাদের বলেছিলাম যে ভার্বের বেস ফর্ম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু তোমার এক না। ভার্বের বেস ফর্মের সাথে আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা এস বাই এস যুক্ত হবে। সেটা কি সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, তো ইনফিনিটিভটা হচ্ছে তোমার টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি, হি টু গো টু দ্য স্টেডিয়াম। তো এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এটা কি তোমার ভার্বের V5 অর্থাৎ ইনফিনিটিভ। ওকে, তাহলে V5। তাহলে বলো তো আমাকে এই সেন্টেন্সটা কি তোমার গ্রামাটিক্যালি কারেক্ট? হি টু গো টু দ্য স্টেডিয়াম। মনে হচ্ছে না যে কিছু একটা নাই, কোনো একটার অভাব মনে হচ্ছে না? সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি যদি এখানে দিয়ে দিই হি হ্যাড টু গো টু দ্য স্টেডিয়াম, এখন কিন্তু তোমার সেন্টেন্সটা কি সম্পূর্ণতা পেলো। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বটা দিয়ে আমি আমার সেন্টেন্সটা সম্পূর্ণতা করে দিলাম। এই যে অক্সিলারি প্লাস V5, এটা দিয়ে কি হলো, আমরা ফাইনাইট ভার্ব গঠন করে ফেললাম। কোন ভার্ব গঠন করে ফেললাম? ফাইনাইট ভার্ব গঠন করে ফেললাম। ওকে, যে আমাকে স্টেডিয়ামে যেতেই হতো। অর্থাৎ আমরা ফাইনাইট ভার্ব গঠনের মাধ্যমে আমরা সেন্টেন্সের সম্পূর্ণতা আনলাম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 5টা ভার্ব ফর্ম আর ফাইনাইট ভার্বের ব্যবহার জানাটা খুবই জরুরি। আশা করি আজকের পর থেকে তোমরা যখন বলবে যে ভাই আমি ঠিকমতো প্যারাগ্রাফ লিখতে পারি না, আমার অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তো আশা করি আজকের পর থেকে এই সমস্যাটা তোমার হবে না। আর এই যে ভার্বের 5টা ফর্ম, এই 5টা ফর্ম তোমার এভরি গ্রামাটিক্যাল সেক্টরে লাগে। তুমি রাইট ফর্ম আর ভার্ব বলো, ট্রান্সফরমেশন বলো, সব ক্ষেত্রে কিন্তু এটা তোমার দরকার হয়। তো আশা করি তোমরা ফাইনাইট ভার্বের ব্যবহার শিখে গিয়েছো। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।